এই কুত্তার বাচ্চা, তোকে এই রুমে কে আসতে বলতেছে? তখন আমি ভয় পেয়ে আমতা করে আবার বলতে লাগলাম, না মানে আপনাকে খাবার খাওয়ার জন্য আঙ্কেল আন্টি ডাকতেছে, এই কারণে আপনাকে ডাকার জন্য আসলাম আমি। তখন আবার ঈশিতা আমাকে বলল, এইদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ঈশিতা আমার গালে ঠাস ঠাস করে দুটি থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো এতটাই জোরে ছিল যে আমার ঠোঁট ফেটে রক্ত পড়তে লাগলো আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। ঈশিতা তখন আবার বলল, এরপর যদি আমার রুমে আসিস নক না করে তাহলে তোর খবর আছে, ছোট লোক একটা। এখন যা তুই আমার রুম থেকে, আমি আসতেছি নিচে। আমি তখন আর কিছু বললাম না। এটা আমার সাথে শুধু আজকেই ঘটতেছে না, প্রতিদিন আমার সাথে ঈশিতা এরকম আচরণ করে। এরপরে আমি নিচে না গিয়ে সোজাসুজি আমার রুমে চলে গেলাম। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। এভরিওয়ান, শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গল্পটি আমি গালি দ্বারা শুরু করতেছি এই কারণে, কারণ কি গল্পটি এমন যে গালি দ্বারা শুরু না করলে গল্পটি শুরু করাটা কেমন যেন একটু একঘেয়েমি লাগতো। তাই তো একটু অন্যরকম ভাবে গল্পটি শুরু করতেছি। এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কেউ গল্পটিকে খারাপভাবে দেখবেন না, দয়া করে সম্পূর্ণ গল্পটি শুনবেন, তারপরে মন্তব্য করবেন প্লিজ। ধন্যবাদ। গল্পটি দেখার জন্য আপনাদের শুভকামনা রইল। যাই হোক, কথা না বাড়িয়ে আবার সোজাসুজি গল্পতে ফিরে যাক। আমি ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাচ্ছি, কিন্তু হাত লাগাতে পারতেছি না, ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে আমি আবার নিচে গেলাম। নিচে গিয়ে দেখি যে ঈশিতা খাবার টেবিলে বসে আছে। আমি তখন সোফার কাছে দাঁড়িয়েছিলাম। তখনই আঙ্কেল আমাকে ডেকে বলল, এই সিজান, এদিকে আসো। আমি তখন আঙ্কেলের কথায় প্রত্যুত্তরে বললাম, জি আঙ্কেল, কি বলবেন বলেন। তখন আঙ্কেল আবার বলতে লাগলো, দাঁড়িয়ে আছো কেন? বসতে বলছি না তোমাকে? আজ বসো তুমি আমাদের সাথে, আমরা সবাই একসাথে খাবার খাবো। আমি তখন ঈশিতার দিকে তাকিয়েছিলাম। ঈশিতা আমার দিকে আগুন চোখ নিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। এখনও আমি টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। তখন আংটি আবার আমাকে বলতে লাগলো, কি হলো সিজান, তোকে না বসতে বললাম, তুই বসতেছিস না কেন? আসলে আপনারা কিছু মনে করবেন না, আন্টি আমাকে তুই করেই বলে, আর নিজের ছেলের মতো করে আন্টি আমাকে ভালোবাসে। কারণ আঙ্কেল আন্টির কোনো ছেলে নেই, শুধু একটাই মেয়ে। এই কারণে আঙ্কেল আন্টি আমাকে তুই করেই বলে। আমি এখনও দাঁড়িয়ে আছি, ঈশিতার দিকে চেয়ে আছি। ঈশিতা আমার দিকে তাকিয়ে থাকছে আর রাগে ফুঁসতেছে। এরকম অবস্থা দেখে আন্টি আবার আমাকে বলতে লাগলো, কি রে সিজান, তোকে না আমি বসতে বললাম, তুই বসছিস না কেন? আসলে সিজান, তুই দিন দিন কেমন যেন অবাধ্য হয়ে যাচ্ছিস, কেমন যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছিস। আন্টির এই কথা শোনার পরে আমি বলতে লাগলাম, হ্যাঁ আঙ্কেল, এই তো আমি এখনই বসতেছি। আমি যখনই চেয়ারে বসতে যাব তখনই ঈশিতা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আর ঈশিতা বলতে লাগলো চিৎকার করে, এই ছোট লোকের সাথে বসে আমি এক টেবিলে খাবার খেতে পারবো না। তোমাদের মন চায় তো তোমরা এই ছোট লোকের সাথে বসে খাবার খাও, কিন্তু আমি ওর সাথে কোনোভাবেই খাবার খেতে পারবো না। তখন আঙ্কেল আবার ঈশিতাকে বলতে লাগলো, কিসের ছোট লোক ঈশিতা? তুই ভুলে যাস না ঈশিতা, সিজান তোর স্বামী। এই জিনিসটা তুই ভুললেও কিন্তু হবে না, যেভাবেই হোক না কেন সিজান কিন্তু তোর স্বামী, এটা তুই ভুলে যাস না। তখন ঈশিতার রাগ দেখিয়ে বলতে লাগলো, কিসের স্বামী? স্বামী ইজ মাই ফুড। এটা বলেই ঈশিতা না খেয়ে চলে গেল। আঙ্কেল আন্টি দুইজনই অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাদের দুইজনের তাকিয়ে থাকা দেখে আমি একটু মুচকে হাসলাম আর বলতে লাগলাম, আঙ্কেল, আমি কিছু মনে করি নাই ঈশিতার এই কথাগুলোতে, দেখবেন যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আন্টি আবার বলতে লাগলো, তাই যেন হয় রে সিজান বাবা। আয় সিজান, তোকে আজ আমি নিজ হাতে খাবার খাইয়ে দেই। আমি আর কিছু বললাম না, চুপচাপ আন্টির হাতে খাবার খেয়ে নিলাম। এরপর আমি আমার রুমে চলে আসলাম। আরে আপনাদেরকে তো আমাদের পরিচয়টাই দেওয়া হলো না। আসেন এবারে আপনাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হলাম সিজান আহমেদ, অনার্স শেষ বর্ষের ছাত্র। আর ঈশিতা হচ্ছে আমার বউ। সেই ছোটোবেলা থেকেই আমি এই বাড়িতে রয়েছি, কারণ আঙ্কেল হচ্ছে আমার আব্বুর বেস্ট ফ্রেন্ড। সেই ছোটোবেলায় আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ভাগ্যবশত আমি তখন বেঁচে যাই। আমার আব্বু আম্মুকে আমার হারাতে হয় 10 বছর বয়সে। এরপর থেকে আঙ্কেল আমাকে এই বাড়িতে নিয়ে আসে। সেই ছোট থেকে ঈশিতা আমার সাথে এরকম আচরণ করে, তবে কিছু মনে করি না এখন। তবে আগে একটু খারাপ লাগতো। আমি সেই ছোটবেলা থেকে ঈশিতাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারি নাই। ঈশিতা আমাকে প্রতিদিন ছোট লোক, কুত্তার বাচ্চা, জানোয়ার ইত্যাদি আরও অনেক কিছু বলেই গালাগালি করে। আমি এতে একটু কষ্ট পেতাম, তবে এখন এগুলো শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর বিয়ের ব্যাপারটা নিয়ে তো আপনারা একটু ভাবতেছেন, তাই তো? আমাদের বিয়ের বিষয়টা হচ্ছে একটু ভিন্ন, কারণ সেটা এখনই বলতেছি। একদিন আমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাই। আর একটা কথা বলে রাখি, ঈশিতা আমার সাথেই পড়ে। তো আমরা ঘুরতে বের হয়েছি। হঠাৎ দেখলাম যে ঈশিতা সবার কাছ থেকে আলাদা হয়ে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে।
আমার কেমন যেন একটু খটকা লাগলো তখন, তাই আমি ওর পিছু নিলাম। প্রায় অনেকখানি হাঁটাহাঁটি করার পরে দেখলাম যে ঈশিতা আমাকে নিয়ে এক জঙ্গলের অন্য পাশে চলে আসে, কিন্তু ঈশিতা আমাকে দেখতে পায়নি। আমি তো ঈশিতার পিছন পিছন ছিলাম। হঠাৎ দেখতে পেলাম যে একটা সাপ ঈশিতার পাশ হয়ে আসতেছে। আমি দৌড়ে গিয়ে ঈশিতাকে ধাক্কা দিলাম। এরপরে আমি নিজেকে সামলাতে না পেরে ঈশিতার উপরে পড়ে গেলাম। হঠাৎই কোথার থেকে গ্রামের লোকজন এসে আমাদেরকে দেখতে পেল আর আমাদেরকে ভুল বুঝে ফেললো। এরপর আর কি, গ্রামের মানুষের কাজই তো হয়েছে ভুল বোঝা আর মানুষকে বিভ্রান্ত করা। তারা আমাদেরকে কোনো কিছু না বুঝে বিয়ে পুড়িয়ে দেয়। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে আজকে যদি ওনারা বেঁচে থাকতো তাহলে আমাকে এরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, চোখে পানি চলে আসলো। তবে আব্বু আম্মুর ভালোবাসাটা আঙ্কেল আন্টির কাছেই আমি পেয়ে যাই। এরপরে আর কি, এইসব ভাবতে ভাবতে হঠাৎ আমি শুয়ে রইলাম। কখন যে আমার চোখ লেগে গিয়েছে সেটা আমি বলতে পারিনি। আমি ঘুমিয়ে গেলাম। এরপরে আমার ঘুম ভাঙে ফজরের মুয়াজ্জিনের মধুর কণ্ঠে আজান শোনার মাধ্যমে। আজান শুনেই আমার ঘুমটা ভেঙে গেল। তাই তো উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। দেখতে পেলাম যে মসজিদে যাওয়ার সময় চারদিকে হালকা হালকা আলো ফুটতে শুরু করেছে। এরপর নামাজ পড়ে আমি আব্বু আম্মুর কবরটার পাশে গিয়ে দাঁড়ালাম। মনে পড়ে গেল তখনই আমার ছোটবেলার কথা। আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়তাম আমি, আর আম্মুর সাথে প্রতিদিন আমি স্কুলে যেতাম। এইসব ভাবতে ভাবতে হঠাৎই আমার কান্না চলে আসলো, আর আমি নিজে নিজেই বলতে লাগলাম, কেন কেন তোমরা আমাকে একা করে চলে গেলে? তোমাদের সাথে আমাকে কেন নিয়ে গেলে না? কেন তোমরা রেখে গেলে আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে বাবা মা ছাড়া এই পৃথিবীতে আপন কেউ হয় না? কেন হলো আমার সাথেই এমন? আর কেনই আমাকে এরকম সকলের অবহেলা সহ্য করতে হয়? বলতে পারবে কেন? কেন আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। কান্না করতে করতে কখন যেন সময় হয়ে গিয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। দেখলাম যে চতুর্দিকে আলো ফুটেই উঠেছে এবং কি সূর্য উঠে গিয়েছে। এইসব দেখার পরে আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় আন্টি আমাকে দেখে তার রুম থেকে ডাক দিল। আমি আন্টির রুমে গিয়ে দেখতে পেলাম যে আন্টি এখনও নামাজের বিছানায় বসে রয়েছে। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। আন্টি তখন আমার মাথায় হাত রাখলো আর আন্টি বলতে লাগলো, সিজান, তো কি ঈশিতা খুব অবহেলা করে তাই না রে? আন্টির কথা শুনে আমি একটু মুচকি হাসলাম আর বলতে লাগলাম, ও এমন কিছু না আন্টি, ভালোবাসার মানুষটার অবহেলা কতজনের কপালেই বা থাকে। এই কথা শোনার পরে আন্টি আবার বলতে লাগলো, আমি সবই বুঝি রে বাবা, তোর যে খুব কষ্ট হয় এটা আমি জানি। আমি জানি না মেয়েটা কেন তোর সাথে এমন করে, কিছুই তো আমি বুঝতে পারতেছি না। তখন আবার আমি আন্টিকে বলতে লাগলাম, কষ্ট এখন আর হয় না আন্টি, কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গিয়েছি। তখন আবার আন্টি বলতে লাগলো, দেখিস সিজান, ঈশিতা একদিন সত্যিই তোকে ভালোবাসবে, তোকে অনেকভাবে নিজের করতে চাইবে। আমি তখন আন্টিকে বললাম, জি আন্টি, আপনি দোয়া করেন এমনটাই যেন হয়। তখন আন্টি আবার বলতে লাগলো, আচ্ছা বাদ দে এইসব কথা, এখন তুই তোর রুমে যা। আর শোন, তুই তোর রুমে যাওয়ার সময় ঈশিতাকে ডেকে দিয়ে যাস, আমি তোদের জন্য নাস্তা তৈরি করতেছি, তোদের আবার কলেজে যেতে হবে না। আমি তখন আন্টিকে বললাম, আচ্ছা ঠিক আছে আন্টি, এখন তাহলে আমি চলে যাই। এরপরে আমি ঈশিতাকে ডাক দিতে যাইনি, কারণ আমি যদি ঈশিতাকে ডাক দিতে যেতাম তাহলে ওকে ডিস্টার্ব হতো, আর ওকে যদি আমি ডিস্টার্ব করতাম তাহলে আমার কপালে খারাপই ছিল। আমি ঈশিতাকে ভালোবাসি, তাই ওকে কিছু আমি বলতে পারি না। ঈশিতাকে না ডেকেই আমি কলেজে যাওয়ার জন্য আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। এরপরে আবার নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখলাম যে ঈশিতা এখনও নিচে নাই। তাই তো আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি, ঈশিতা কই? আন্টি তখন বলতে লাগলো, কেন, তোকে না আমি বললাম ঈশিতাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য, তুই কি ঈশিতাকে ঘুম থেকে ডেকে তুললি না? আমি তখন আন্টিকে বলতে লাগলাম, ও আন্টি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তো ঈশিতাকে ডাকি নাই। আন্টি তখন আবার বলতে লাগলো, আচ্ছা সমস্যা নাই, এখন গিয়ে তাহলে ঈশিতাকে ডেকে নিয়ে আয়। এরপর আমি ঈশিতাকে ডাকার জন্য ওর রুমের সামনে গেলাম। কিছুক্ষণ ওর রুমের সামনে দরজার পাশে দাঁড়িয়েছিলাম। কিভাবে ডাকবো আমি? এরপরে ঈশিতাকে ডাকতে চাইলাম, কিন্তু প্রথমে ডাক দিতে চাইনি। তারপর বাধ্য হয়ে আবার আমি ডাক দিলাম। আমি ঈশিতাকে ডাক দিয়েছি, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসলো না। তাই তো আমি আবার ডাক দিলাম। এবার ঈশিতা জোরে চিৎকার করে বলতে লাগলো, কি হয়েছে ছোট লোকের বাচ্চা, সকালবেলা এত চিল্লাচিল্লি করতেছিস কেন? তখন আমি আমতা আমতা করে ঈশিতাকে বলতে লাগলাম ভয়াত্মক অবস্থাতে, আসলে আপনাকে আন্টি ডাকতেছে, তাড়াতাড়ি নিচে আসেন, তাড়াতাড়ি নিচে আসেন, আমাদের আবার কলেজে যেতে হবে। যদি আপনি দেরি করেন এখানে তাহলে কিন্তু আমরা কলেজে যেতে দেরি হয়ে যাবে। আমি এটা বলার পরে ঈশিতা রাগে আবার আমাকে বলতে লাগলো, তুই এখন এখান থেকে যা তো,
আমি আসতেছি। আর আমি তোকে 100 দিন বলেছি না আমাকে ডিস্টার্ব করবি না, তারপর কেন তুই এখন আমাকে ডিস্টার্ব করতেছিস? এখন আমাকে ডিস্টার্ব করিস না, তুই এখান থেকে চলে যা এখন। এরপরে ঈশিতাকে আর আমি কিছু বললাম না, আমি নিচে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপরে দেখলাম যে ঈশিতা নিচে আসতেছে। আজকে ঈশিতাকে খুব সুন্দর লাগতেছে। গোলাপি রঙের একটা ড্রেস পরেছে ঈশিতা, কানে রয়েছে ফুল এবং কানের ঝুমকো, আর হাতে রয়েছে চুড়ি, ঠোঁটে রয়েছে হালকা লাল লিপস্টিক। সব মিলিয়ে ঈশিতাকে জাস্ট ওয়াও লাগতেছে। আমি তো হা করে তাকিয়ে আছিলাম ঈশিতার দিকে। আর ঈশিতা তখনই আমাকে এরকমভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলতে লাগলো, কুত্তার মতো এভাবে তাকিয়ে আছিস কেন শুয়োরের বাচ্চা? ঈশিতার কথাটা সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে আমি এই পৃথিবীতে এসেছি, তাই না? নিজের বউর দিকে তাকাবো, তাতেও আবার গালি শুনতে হয়। ঈশিতার কথা শুনে ওই সময়টাতে আমার চোখের পানি সলসল করতেছে। এইসব দেখে ঈশিতা আবার আমাকে রাগ হয়ে বলতে লাগলো, এরকম আদিক্ষেতা দেখাচ্ছিস কেন? গাড়ি বের কর, আজ আমি কলেজে যাব। ঈশিতার কথায় আমি আর কোনো উত্তর করলাম না। আমি দ্রুত খাবার শেষ করলাম। এরপরে গাড়ি বের করার জন্য গ্যারেজে গেলাম। গ্যারেজে গিয়ে গাড়ি বের করলাম। গাড়ি বের করে আমি ঈশিতার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে ঈশিতা আসলো। এরপরে আমরা দুইজনে মিলে কলেজে চলে গেলাম। কলেজে যাওয়ার সাথে সাথে ঈশিতা আমাকে বলতে লাগলো, তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। আর যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস তাহলে তোর কপালে কিন্তু খারাপই আছে, এই কথা কিন্তু তুই ভুলে যাস না। আমি ঈশিতার কথাতে মুখ দিয়ে কোনো উত্তর দিলাম না, শুধু মাথা নেড়ে হাসিচোখ উত্তর দিলাম। আমি খেয়াল করলাম যে ঈশিতা ওর বান্ধবীদের কাছে যেতে লাগলো। যখনই ঈশিতা ওর বান্ধবীদের কাছে গেল তখনই অধরা ঈশিতাকে বলতে লাগলো, ঈশিতা, তুই সব সময় সিজানের সাথে এরকম আচরণ কেন করিস? ছেলেটা কত স্মার্ট, কত ভালো, কত সুন্দর লাগে, তারপরও সবসময় কেন তুই সিজানকে অবহেলা করিস? কেন ওর সাথে তুই খারাপ আচরণ করিস? আর সবচেয়ে বড় কথা হলো যে সিজান এখন তোর স্বামী, তবুও সবসময় তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস, ওকে অবহেলা করিস, ওকে সহ্য করতে পারিস না। তখন ঈশিতা এর প্রতি উত্তরে কথা বলল, কিসের স্বামী? হ্যাঁ, আর অধরা, আমি তোকে বলে দিচ্ছি, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। আর তোকে আমি আরও বলে রাখতেছি, কোনো কিছু আমাকে তোর শিখাতে হবে না, আমি সব কিছু ভালোভাবেই জানি। আর এতই যদি তোর এই ছোটো লোকটার জন্য দরদ হয় তাহলে তুই ওই ছোটো লোকটাকে বিয়ে করে নে, তাহলেই তো আমি উদ্ধার হই, তাই না? তখন আবার অধরা বলতে লাগলো, আমি তো তাই চাই, কিন্তু সিজান তো আমাকে ভালোবাসে না, সিজান তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও সিজান আমার হবে না। আমি খুব ভালোভাবেই জানি সিজান কি পরিমাণে তোকে ভালোবাসে। তখন আবার ঈশিতা বলতে লাগলো, সিজান যে আমাকে ভালোবাসে এই কথা তোকে কে বললো? হ্যাঁ, তুই কিভাবে জানিস এইসব? তখন ওরা আবার বলতে লাগলো, তোকে যদি সিজান ভালো নাই বাসতো তাহলে তোর এত অবহেলা সিজান সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুঝে সিজান সহ্য করতো না। আফসোস, সিজানের মতো কেউ আমার জীবনে এলো না। যদি সিজানের মতো কেউ আমার জীবনে আসে তাহলে আমি যেভাবেই হোক তাকে সবসময় আগলে রাখবো। তাকে কখনো আমি আমার আঁচল ছাড়া করব না, সবসময় তাকে আমি আমার আঁচলে বেঁধে রাখবো। ঈশিতা তখন আবার বলতে লাগলো, আইসে ভালোবাসা না চাই, ছোট লোকদের আবার ভালোবাসা কিসের? হ্যাঁ, এই বলেই সে ওর ক্লাসরুমে চলে যেতে লাগলো। আমিও তাড়াতাড়ি যখন ক্লাসরুমে চলে গেলাম। ঈশিতার কথাগুলোতে আমি খুব পরিমাণে কষ্ট পেলাম। আমিও ক্লাসগুলো শেষ করে আবার বাড়িতে চলে আসলাম। এভাবেই কাটতে থাকে আমাদের দিনগুলো। আর ঈশিতার অবহেলা প্রতিনিয়ত আমার সহ্য করতেই হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা যে কতটা কষ্টদায়ক সেটা ঈশিতা জানতো না। ঈশিতা যদি জানতো তাহলে এভাবে ঈশিতা আমাকে অবহেলা করতে পারতো না। এভাবেই কেটে যায় আমাদের আরও অনেক কয়েকদিন। একদিন দুপুরবেলা আমি আমার রুমে বসেছিলাম, তখন ঈশিতা আমার রুমে আসলো। আমার রুমে এসে ঈশিতা আমাকে বলতে লাগলো, আজ সন্ধ্যায় একটি পার্টি আছে, তুই ওর সাথে যাবি আমার, আর তোকে নিয়ে যেতে বলছে, এই কারণে তোকে বললাম, আর তাড়াতাড়ি রেডি হয়ে নিস, আর যদি দেরি করিস তাহলে কিন্তু তোর খবর আছে, কথাটা মাথায় রাখিস। আমি শুধু হাসু চোখ মাথা নাড়ালাম। এরপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে গাড়ি বের করে আমি ঈশিতার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখলাম যে ঈশিতাও চলে আসছে। আজ ঈশিতাকে খুব সুন্দর লাগতেছে, কিন্তু এই সৌন্দর্য তো আমার জন্য না, এই সৌন্দর্য তো আমি ঈশিতার দেখতে পারবো না। তাই তো আমি নিজ থেকে ঈশিতার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। জানি ঈশিতা যদি আমাকে দেখে এইভাবে তাকিয়ে আছে তাহলে আবার আমার বাবা মা নিয়ে গালাগালি শুরু করবে ঈশিতা। এবারে আমি গাড়িতে উঠে বসে পড়লাম। ঈশিতা গাড়িতে উঠে পড়লো আর আমাকে বলতে লাগলো, কি হয়েছে, গাড়ি চালাচ্ছিস না কেন? আমি তখন ঈশিতাকে বলতে লাগলাম, এই তো চালাচ্ছি, আর আমরা কোথায় যাব সেটা তো আপনি বললেন না, কোথায় যেতে হবে এটা বলেন, তাহলে আমি গাড়ি স্টার্ট করব। তখন ঈশিতা বলতে লাগলো, আচ্ছা তুই চলতে থাক,
আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর ঈশিতার কথা মতো গাড়ি নিয়ে চালাতে লাগলাম আমি, কিন্তু গাড়িটা গিয়ে থামলো একটি নাইট ক্লাবের সামনে। আমি একটু চিন্তায় পড়ে গেলাম আর বলতে লাগলাম, আমরা এই নাইট ক্লাবের সামনে কেন? তখন ঈশিতা আমাকে বলতে লাগলো, পার্টিটা এখানেই হবে, তাই এখানেই আসলাম। আমি ঈশিতাকে আর কিছু বলতে পারলাম না, কারণ ঈশিতাকে বলার মতো আমার কোনো সাহস ছিল না। যদি আমি ঈশিতাকে কিছু বলি তাহলে ঈশিতা আমাকে চড় থাপ্পড় গালি লাথি আরও অনেক কিছু দিতে পারে। গাড়িটা পার্ক করে আমি ঈশিতার সাথে চলে এলাম। আমার কাছে আবার এইসব কোনো কিছুই ভালো লাগে না। আমি মদ তো দূরের কথা, সিগারেটও খাই না। বসে আছি আমি একা, কোনো কিছুই ভালো লাগতেছে না। হঠাৎ দেখলাম যে ঈশিতা কাপড় চেঞ্জ করে ফেললো। হঠাৎ শর্ট একটি কাপড় পরে নিল, হাঁটুর উপরে কাপড়টা উঠে রয়েছে, আর ঈশিতার উপরের পাটে পরনে রয়েছে একটি গেঞ্জি। এইসব দেখে তো একেবারে পুরোপুরিভাবেই আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি শুধু বসে বসে ঈশিতার কাহিনীগুলো দেখতেছি। ঈশিতাকে কিছু বলার সাহস তো আমার নেই। আমি কি করব এখন? কোনো কিছুই আমার মাথায় আসতেছে না। তারপরে দেখলাম যে ঈশিতা একটি ছেলের কাঁধে হাত রেখে ড্যান্স করতেছে, আর ছেলেটি ঈশিতার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। এই দৃষ্টি দেখে আমার মাথা আরও গরম হয়ে যাচ্ছে। ঈশিতাকে ড্রিঙ্কসও করাচ্ছে ছেলেটা। ঈশিতা অনেক পরিমাণে ড্রিঙ্কস করে ফেলেছে, ওর আচরণ একদম স্বাভাবিক দেখাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারলাম না। এরপরে আমি গম্ভীরভাবে তাকিয়ে থেকে দেখতে পারলাম যে ছেলেটি ঈশিতাকে কী যেন বলল, এবং কি তারা দোতলায় যেতে লাগলো। বিষয়টি আমার কাছে একদমই ভালো ঠেকতেছে না, তাই আমি ওদের পিছন পিছন গেলাম। হঠাৎ এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছে যে ঈশিতা নিজের পক্ষে নিজে দাঁড়িয়ে থাকাটা সম্ভব হচ্ছে না। ঈশিতা দাঁড়িয়ে থাকতে পারতেছে না, খুব মুশকিলে পড়ে গেল ঈশিতা। এরপর দেখলাম যে এই ছেলেটির সাথে ঈশিতা একটি রুমের ভিতরে ঢুকে গেল। তবে কি আমি যা ভাবতেছি তাই হবে? তাই তো আমি দরজায় কান লাগিয়ে শুনতে লাগলাম। দেখলাম যে ঈশিতা বলতেছে, এই হৃদয়, তুমি আমার কাছে আসবে না, একেবারে বলে দিলাম। তুমি যদি আমার কাছে আসো তাহলে কিন্তু অনেক খারাপই হবে। তখন হৃদয় হা হা করে হাসতে লাগলো আর বলতে লাগলো, আমি যদি তোর সামনে যাই তাহলে তুই কি করবি? তোকে আমি এখানে কেন এসে নিয়েছি তুই কি তা বুঝতে পারতেছিস না? আমি তোকে চাই। তখন ঈশিতা ভয়াত্মক কণ্ঠে বলতে লাগলো, মানিক কি বলতেছো তুমি? এইসব কি করতে চাচ্ছ তুমি? একদম আমার কাছে আসবে না বলে দিলাম। আমি কিন্তু এখন চিৎকার করব যদি তুমি আমার কাছে আসো। তখন হৃদয় আবার বলতে লাগলো, চিৎকার করে কোনো লাভ নেই ঈশিতা, এখানে তুমি আর আমি ছাড়া কেউই আসবে না। বাইরে অনেক পরিমাণে গানের সাউন্ড চলতেছে, আর যদি তুমি চিৎকার করো তাহলে সেই সাউন্ডের কাছে তোমার চিৎকার পৌঁছাবে না, কেউ তোমার চিৎকার শুনতেও পাবে না। আজ আমি তোমার সব কিছু কেড়ে নিব। প্রথমে আমি তোমার কাছে চাইবো, তুমি যদি সসম্মতে সব কিছু দাও তাহলে তো ভালো, তুমি যদি সসম্মতে সব কিছু না দাও তাহলে আমি তোমার সব কিছু কেড়ে নিব। আমার কোনো দ্বিধাবোধ হবে না। আমি তখন ভাবতে লাগলাম, না, এই কথা শোনার পরে আর থাকা যাচ্ছে না, এক্ষুনি আমার কিছু একটা করতে হবে। তাই তো আমি দরজায় সজোরে একটি লাথি মারলাম। অনেক চেষ্টার পরে দরজা ভেঙে ভিতরে ঢুকতে পারলাম। ভিতরে গিয়ে দেখতে পেলাম যে ছেলেটা মানে হৃদয় ঈশিতার শরীরের উপরে উঠে রয়েছে। তখন আমার মাথায় পুরো আগুন চেপে গিয়েছে। আমি ছেলেটাকে লাথি মেরে ঈশিতার উপর থেকে ফেলে দিলাম। এরপর ঈশিতাকে এক হাতে তুলে নিলাম, আমার পরনের কোটটা ঈশিতার গায়ে জড়িয়ে দিলাম। এরপর আমি গিয়ে ছেলেটাকে নিচ থেকে তুলে ইচ্ছে মতো মারতে লাগলাম আর বলতে লাগলাম, শালার ঘরে শালা, তুই আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাস তাই না? মারতে মারতে ছেলেটাকে প্রায় আধমারা করে ফেললাম। ছেলেটা আমাকে কিছুই করতে পারতেছিল না, কারণ ছেলেটাও অনেক পরিমাণে ড্রিঙ্ক করেছে। এরপর আমি ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো, তুই আজকে ড্রিঙ্ক করেছিস, তাই তো আমি তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, ঈশিতা শুধু আমার, ঈশিতা শুধু আমার বউ। ওর দিকে যদি চোখ তুলেও তাকাস তাহলে তোকে আমি একেবারেই মেরে ফেলবো, মাইন্ডেড। এরপরে আমি ছেলেটাকে ছেড়ে পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে তাকিয়ে দেখতে পেলাম যে ঈশিতার শরীর থেকে কোটটি সরে গিয়েছে। হয়তো ঈশিতা বিষে ড্রিঙ্ক করে ফেলেছে, এই কারণে ঈশিতা এমন হচ্ছে। তাই তো আমি ঈশিতাকে আবার কোটটি ভালোভাবে জড়িয়ে নিলাম, এবং কি ঈশিতাকে কুলে করে নিয়ে আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখতে পেলাম যে সবাই কেমন যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এরপর আমি গাড়ির কাছে এসে ঈশিতাকে গাড়িতে উঠিয়ে দিলাম। ঈশিতাকে গাড়িতে উঠিয়ে নিয়ে আমি আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গাড়ি থেকে ঈশিতাকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে গেলাম। এরপরে ওকে ওর খাটে শুইয়ে দিলাম। ঈশিতা আমার গলা জড়িয়ে ধরলো। তখনই আমি নিচ থেকে ঈশিতাকে ছাড়াতে চাইলাম, কিন্তু কোনোভাবে ঈশিতাকে আমি এর থেকে ছাড়াতে পারলাম না। ঈশিতা আমাকে নিচ থেকে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে নেয়। আমি কোনো মতেই নিজেকে ছাড়াতে পারলাম না। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। তখন আমি বলতে লাগলাম, এই ঈশিতা, কি করতেছেন এইসব? আমাকে ছাড়ুন।
ঈশিতা তখন একটু নেশাক্তক অবস্থায় বলতে লাগলো, আজকে আমি তোমাকে ছাড়বো না, আমি আজকে তোমাকে চাই। আমি তখন বলতে লাগলাম, মানে কি বলতেছেন আপনি এইসব? দেখেন আপনি আমাকে। আমি আর কিছু বলতে পারলাম না। ঈশিতা ওর 2 ঠোঁট আর আমার 2 ঠোঁট, মোট 4 ঠোঁটকে এক করে নিল। আমি আজ কিছু করতে পারতেছিলাম না। হঠাৎ আমার হাত পা কেমন যেন ঠান্ডা এবং গরম হয়ে আসছিল। আমি জানি ঈশিতা এইসব সব কিছু নেশার ঘরেই করতেছে। আমার এরকম করা ঠিক হবে না, তাই আমি নিজেকে ছুটাতে চাইলাম, কিন্তু পারতেছিলাম না। ঈশিতা আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে ফেলেছে, আমার ঠোঁটে চুমু খাচ্ছে আর আমার ঠোঁট চুষতেছে। আমিও ওর দিকে আস্তে আস্তে দুর্বল হতে লাগলাম। আমিও ঈশিতার ডাকে সাড়া দিতে লাগলাম, কারণ ঈশিতা আমার বউ, ওর উপরে আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। যা হবার হবে, সেসব পরে ভাবা যাবে। এরপরে ধীরে ধীরে দুইজন তলিয়ে যেতে লাগলাম ভালোবাসার গভীর অতল সাগরে। আর আমি রাত্রেবেলা ঈশিতার উপরেই ঘুমিয়ে রয়েছিলাম। সকালে আমার ঘুম ভেঙে যায়, তখন আমি দেখতে পাই যে ঈশিতা ওর বুকের সাথে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ঈশিতা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে, আমি কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারতেছি না। আর ঈশিতার কিংবা আমার কারো শরীরেই কোনো কাপড় চোপড় নেই। এরপরে আমি কোনো মতে ঈশিতার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। এইসব অবস্থা দেখে তো আমার একেবারেই লজ্জা লাগতেছে। তারপরও আমি নিজের লজ্জা শরম সব কিছু ভেঙে ঈশিতার কপালে একটি চুমু খেলাম। আমার স্পর্শ পাওয়ার সাথে সাথে ঈশিতার ঘুম ভেঙে যায়। এরপর ঈশিতা আমাকে দেখে চমকে যায় আর আমাকে বলতে লাগলো, তো তুই এখানে কি করতেছিস, আর আমার পরনের কাপড় চোপড় কোথায়? হ্যালো এভরিওয়ান, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখেন। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে পরবর্তী পর্বগুলো কিন্তু আপনাদের পেতে অনেক পরিমাণে কষ্ট হবে। তাই বলতেছি, আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখেন। আমরা নিত্য নতুন এরকম নতুন নতুন গল্প দিতে থাকবো। আর এই গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।